তালপুকুরে স্নানের ঘাট এখন একেবারেই শুনশান। পল্লী গ্রামে গ্রীষ্মের এই মধ্যরাতে অবশ্য এমনটাই স্বাভাবিক। মাঝে মধ্যে ঝুপঝাপ শব্দ তুলে দু একটা মাছ ঘাই মেরে পুকুরের ঘন কালো জলে হালকা তরঙ্গ তৈরি করছে ঠিকই, কিন্তু সেই মৃদু শব্দ তরঙ্গ মাঝরাতের মধ্য শীতল নীরবতাকে বিন্দুমাত্রই বিচলিত করতে পারছে না। তবে ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় তালপুকুরের বাঁধানো ঘাটটা কিন্তু একেবারে খালি নয়। অন্ধকারে গা মিশিয়ে সেখানে বসে আছে বৃন্দাবন গড়াইয়ের বড় ছেলের বউটা। বাপমা মেয়েটার সাত করে নাম রেখেছিল বিজয়া। জীবনটা যেন বড্ডই এলোমেলো বিজয়ার। সে বিয়ে হয়ে আসা স্তব কপালে জুটেছে কেবলই কষ্ট আর অশান্তি। তাছাড়া সঙ্গত হিসাবে দিবারাত্রি শাশুড়ি মায়ের মুখঝামটা, মারধর আর স্বামীর উপেক্ষা তো আছেই। বিজয়ের অপরাধ হচ্ছে বিয়ের পর বছর 4 পেরিয়ে গেল, এখনো কোলখানি খালি তার। কিন্তু সে দোষ কি কেবল তার একার? তার কপালে যে স্বামী সোহাগ নেই। স্বামী যে বিজয়ের বদলে বিধু গোয়ালিনীকে বেশি ভালোবাসে, কিন্তু এই কথাটা তো আর সে মুখ ফুটে শাশুড়ি মাকে বলতে পারে না। এদিকে দিন দিন শাশুড়ি মায়ের অত্যাচার লাগাম ছাড়া হতে শুরু করেছে। আগে পান থেকে চুন খুসলেই মুখ ঝামটা দিতেন, কিন্তু আজকাল কথায় কথায় ওনার হাতও চলে। ইদানিং তো দুমুঠো ভাত খেলেও খাওয়ার খোটা তাকে নিত্যদিন শুনতে হয়। এই তো আজই সন্ধ্যার ঘটনা। বিজয় সামান্য কটা মুড়ি খাচ্ছিল বলে চুলের মুঠি ধরে দেওয়ালে ঠুকে দিয়েছিলেন তার শাশুড়ি মা। চিৎকার করে বলেছিলেন, রাক্ষসী কোথাকার, ভর সন্ধেবেলা গিলতে বসেছে রাজরানী। বাপ মাতে ধামা থামা মুড়ি রেখে গেছে, তাই উনি যখন ইচ্ছে ইচ্ছে খাচ্ছে। নোলা দেখলে আর বাঁচি না। সেই তখনই অভিমান করে বাড়ি থেকে বের হয়ে এসেছিল বিজয়া। এখন প্রায় রাত দ্বীপ প্রহর হতে চলল, কেউ একটা বারও তার খবর পর্যন্ত নেয়নি। বলা ভালো, কারোর প্রয়োজনই মনে হয়নি। একফালি চাঁদের মরা মরা জ্যোৎস্না গায়ে মেখে পুকুর ঘাটে চুপ করে বসে আছে বিজয়া। তার লম্বা চুলগুলো পুকুরের হাওয়ার দাপটে এলোমেলো দুলছে, যেন একহারা শীর্ণকায় মেয়েটার পিঠময় কিলবিল করছে এক গুজো ভুজঙ্গ শাবক। পুকুর ধারে দোফালা আম গাছটা ঝুপসি হয়ে ঘাট পর্যন্ত নেমে এসেছে। মাথা তুলে একবার সেই দিকে তাকায় বিজয়া, তারপর আস্তে আস্তে ঘাট ছেড়ে উঠে দাঁড়ায়। তার কান্না ভেজা ফুলো ফুলো মুখখানায় এখন এক শান্ত হাসির আলগা প্রলেপ। ছোট থাকতেই ডাকাবুকো ভাবে ভারী বদনাম ছিল তার। গাছে চড়া তার কাছে খুবই স্বাভাবিক, কিন্তু আজ এই আম গাছটায় চড়তে সামান্য বেগ পেতে হলো বিজয়াকে। আসলে বেশ কিছু বছরের অনভ্যাস হয়তো কিছুটা আড়ষ্ট করে দিয়েছে তাকে। দু একবার হাত ফসকানোর পরে সে উঠে বসে আম গাছটার একটা শক্তপোক্ত ডালে। তারপর নিজের গায়ের চাদরখানা খুলে সেটার একটা দিক শক্ত করে বাঁধে সেই ডালখানায়, আর অপর প্রান্তটা জড়িয়ে নেয় নিজের নরম গলাটায়। আম গাছটার পাশেই ছড়িয়ে আছে পূব পাড়ার মাঠ, আর মাঠ শেষ হলে তার শ্বশুর বাড়ি। একবার সেই দিকেই তাকায় বিজয়া। অন্ধকার হয়ে গেছে বাড়িখানা, কেউ সেখানে তার অপেক্ষায় নেই। বিজয়ের মুখের ম্লান হাসিখানা আবার ফিরে আসে। তারপর কয়েক মুহূর্ত চুপচাপ বসে থাকার পরে ঝাঁপিয়ে পড়ে ডালটা থেকে। গাছের ডালে আচমকা ঝাঁকুনি লাগার জন্যই হয়তো এক ঝাঁক বাদুড় পাখা ঝটকিয়ে উড়তে শুরু করে এদিক সেদিক। তারপর সেগুলো কিছুক্ষণ বিজয়ের কাঁপতে থাকা ঝুলন্ত দেহখানার চারপাশে ওড়াউড়ি করে শনশন শব্দ তুলে দূরে মিলিয়ে যায় অন্ধকারের বুকে। হ্যালো এভরিওয়ান, আমি দিবেন্দু দাস রয়েছি আপনাদের সাথে প্রত্যেকবারের মতো। আজকের একটা অন্যরকম গ্রাম বাংলার ভয়ের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের চ্যানেলের এই গল্পগুলোকে শুনতে এবং নিয়মিত আমাদের শুনতে আজই সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলকে। আর হ্যাঁ, ভালো কথা, বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। এবার গল্প এলো, আপনারা তা শুনতেই পেলেন না, এমন হলে তো খুব খারাপ হয়, তাই না? তো বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে গল্প নতুন আসলেই তার রিমাইন্ডার আপনাদের কাছে পৌঁছে যায়।
আচ্ছা, ছোটবেলায় কালবৈশাখী ঝড়ের সাথে কিন্তু একটা আলাদাই বন্ধুত্ব ছিল আমাদের। ঝড় উঠলেই আমরা প্রত্যেকেই প্রায় ছুটে যেতাম আম বাগানে, সেখানে কচি আমগুলোকে কুড়িয়ে তারপর সেই আম মাখা। সত্যি শৈশবটা অন্যরকমই ছিল। আজ আপনারা শুনতে চলেছেন লেখিকা অনন্যা দেবরায়ের কলমে ঝড়ের রাতে আম বাগানে। গল্পটা শেষ পর্যন্ত শুনবেন। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি, দিব্যেন্দু দাস। সময়টা তখন বৈশাখের মাঝামাঝি। গরমের দাপটে প্রাণ পাখির প্রায় ওষ্ঠাগত অবস্থা। তবুও মনটা বেশ ভালো আছে সৌদামিনীর। ওনার বড় ছেলেটার বিয়ের কথা আজ পাকাপাকি হলো। যদিও এটা অবশ্যই ছেলেটার দ্বিতীয় বিয়ে, তবুও সে হোক সোনার আংটি আবার বাঁকা। ছেলের প্রথম বিয়ে দিয়ে মোটেও সুখী হননি সৌদামিনী। ওই বউটি কেবল দেখতেই ভালো ছিল, কিন্তু তার বাপের টাকা করি তেমন কিছুই ছিল না। বিয়ের যৌতুকের কটা টাকা দিয়ে সে বুড়ো দায় এড়িয়ে গিয়েছিল। তারপর যে বেয়াই বাড়িতে যে বছরে দুবার নিয়ম করে লৌকিকতা করতে হয়, মাঝে মধ্যে এটা সেটা হাতে করে মেয়েকে দেখতে আসতে হয়, সেসব জ্ঞান ছিল না তাদের। তার উপর ওই মেয়ে ছিল বাঁচা। বিয়ের পরে 4 বছর গড়িয়ে দিল কেবল খেয়ে আর ঘুমিয়ে। একটা নাতি নাতনির মুখ পর্যন্ত দেখাতে পারেনি ওই মেয়ে। তাছাড়া নিজের স্বামীকে নিজের বশে পর্যন্ত রাখতে শেখেনি ওই ধিঙ্গি মেয়েটা। ওই পোড়া মুখের জন্য তো আর কম কথা শুনতে হয়নি সৌদামিনীকে। পাশের পাড়ার বিষ্টুর মা তো ওই দিনও বাড়ি বয়ে এসে বলেছিল, এইবারেও যদি একটা নাতি নাতনি না হয় গো, তবে তো তোমার ছেলেকে আর ঘরে আটকে রাখতে পারবে না গো দিদি। বিষ্টুর মায়ের কথা শুনে মুখ ঝামটা দিয়ে উঠলেন সৌদামিনী। এমনিতেই মুখরা বলে গোটা গায়ে তিনি বিশেষ বদনাম। খড়খড়ে গলায় সৌদামিনী বলেছিলেন, তোমার মুখে আগুন যায় গো বিষ্টুর মা। অমন অলক্ষণে কথাগুলো বলার আগে তোমার বুকটা একবারও কাঁপলো না? অন্য কেউ হলে হয়তো সৌদামিনীর এমন মুখ ঝামটা খেয়ে মুখ কালো করে চলে যেত, কিন্তু বিষ্টুর মা সে ধাতের মহিলা নয়। সৌদামিনীর এইহীন বাক্যবান শোনার পরেও সে বিনা সংকোচে একগাল হেসে পানির রসে চেবানো লালচে দাঁতগুলো বের করে বলেছিল, কানাঘুষো তো শুনতে পাই গো দিদি, তোমার বড় বেটাটা রোজ রাতে নাকি বিধু গোয়ালিনীর ঘরে যায়। তা তুমি বলো, নিজের ঘরে মধু থাকলে কি আর তোমার ছেলেটা বারমুখ হতো? কথাটা অবশ্যই খুব একটা ভুল কিছু বলেনি বিষ্টুর মা। সৌদামিনীও জানেন যে তার বড় ছেলে হারানের সাথে ওই বিধবা গোয়ালিনীটার ভাব ভালোবাসা হয়েছে, বিয়ের আগে থাকতেই ছিল। আর সেই জন্যই তো তড়িঘড়ি করে মন মতো যৌতুকের ব্যথা বুকে চেপে রেখেই সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়েছিল ছেলে, যদি ঘরে মন বসে এই আশায়। কিন্তু সবই সৌদামিনীর কপাল। ওনার আশায় একেবারে জল ঢেলে দিয়েছিল ওনার ছেলের বউ। ঘরে ছেলের মন তো বসাতেই পারল না, তার উপর নিজেও একটা ছেলে পুলে পেটেও ধরাতে পারল না পোড়ামুখীটা। তাছাড়া ঘরের কাজে মনও ছিল না মেয়েটা। নিত্যদিন ঘরের কাজে ভুল ভ্রান্তি লেগেই থাকত। এরপর রাগের মাথায় যদি সৌদামিনী 2-1 চড় থাপ্পড় দিতেন তো অমনি মেয়ের কাঁদুনি শুরু হয়ে যেত। এত ধিঙ্গি মেয়ের এমন আদিক্ষেতা মোটেও সহ্য করতে পারছিলেন না সৌদামিনী। ভেবেই রেখেছিলেন আগামী বছরই তিনি আবার ছেলের বিয়ে দেবে। কিন্তু তার আগেই ওই মুখপুরি গলায় দড়ি দিল। তা অবশ্যই একদিকে ভালোই হয়েছে, সংসারের একটা পেট তো কমেছে। বউটা মরার পর প্রায় মাস 3 হতে চলল, আর এর মধ্যেই হারানের আবার বিয়ে স্থির করে ফেলেছেন সৌদামিনী। এইবার একেবারে মনের মতো বেয়াই ঘর হতে চলেছে। পাশের গায়ে চাল কলের মালিক হরিহর নস্করের মেয়ে ফুলেশ্বরীর সাথে। মেয়ের অবশ্যই রূপ নেই মোটে, বিয়ের বয়সও পের হয়ে গেছে। তাই হয়তো হারান দোজ বড়ে হওয়া সত্ত্বেও এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন নস্কর মশাই। তা আগের সুন্দরী বউ তো আর ঘরের ছেলের মন বসাতে পারলেন না। এখন পয়সাওয়ালা বাপের মেয়ে যদি পারে, দেখাই যাক। 7-5 ভাবতে ভাবতে ময়দা মাখা শেষ করেন সৌদামিনী। বাসা হারান আজ কটা লুচি খেতে চেয়েছে। উঠোনের এক কোণায় হেসেলে বসে উনুনে আঁচ দেওয়ার সময় সৌদামিনী খেয়াল করেন পশ্চিম আকাশে ঘন কালো
মেঘ জমেছে। মাঝে মধ্যে সেই মেঘ ফালা ফালা হয়ে সাপের মতো কিলবিল করে এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে বিদ্যুৎ লতা। এদিকে দিনের আলো প্রায় ফুরিয়ে আসছে। হ্যারিকেনের আঁচটা উস্কে দিয়ে উনুনের উপর তেল ভর্তি কড়াই চাপান সৌদামিনী। তারপরে লুচি বেলতে মন দেন। এই বয়সে এত খাটুনি করা ওনার আর পোষায় না ইদানিং। বউটা থাকতে তো আর ওনার নিজের কাজ করার কোনো বালাই ছিল না, কিন্তু মেয়েটা মরতেই সংসারের জোয়াল আবার এসে পড়েছে ওনার কাঁধে। অন্যমনস্ক হয়ে নিজের হাতের কাজ সারছিলেন সৌদামিনী। হঠাৎই পাশে রাখা হ্যারিকেনটা দপদপ করে ওঠায় মুখ তুলে সেদিকে তাকানোনি। বেশ কিছুটা বিরক্ত হয়ে মনে মনে গজগজ করে ওঠেন সৌদামিনী। এটার আবার এখন কি হলো? সকালেই তো পরিষ্কার করে তেল ভরলাম। ভাল লাগে না বাপু। হাত বাড়িয়ে হ্যারিকেনটা নিতে যেতেই বিপদটা ঘটল। আচমকাই ঝনাট শব্দ করে কাঁচ ভেঙে উল্টে পড়ল হ্যারিকেনটা। উনুনের চারপাশে ছড়িয়ে পড়ল কাঁচের টুকরো আর কেরোসিন তেল। এইবার বেশ অবাক হলেন সৌদামিনী। এটা কি হলো? হ্যারিকেনটা ফাটলো কিভাবে? মেঝেতে ছড়িয়ে থাকা তেলের মাঝে ভাসমান হ্যারিকেনের সলতেটা তখন দপদপ করে জ্বলছে। সেই আলোয় ছোট্ট হেসেলটায় তখন আলো আধারি মায়াজাল। রহস্যময় অন্ধকার গায়ে মেখে কিছুক্ষণ সেখানেই চুপ করে বসে থাকেন হতবম্ব সৌদামিনী। হঠাৎই শনশন করে ঝোড়ো হাওয়া গায়ে লাগতেই সম্বিত ফেরে ওনার। ঝড় উঠল নাকি? আতঙ্ক মেশা দৃষ্টি তুলে হেসেলের এক ফালি জানলা দিয়ে বাইরের দিকে তাকান সৌদামিনী। কিন্তু কোথায় ঝড়? বাড়ির পাশের সুপারি গাছগুলো তো দিব্যি স্থির হয়ে দাঁড়িয়ে। তবে হেসেলের এমন হাওয়া আসছে কোথা থেকে? সৌদামিনী টের পান হাওয়ার দাপট ক্রমে ক্রমে বাড়ছে। এতক্ষণ কোনো মতে জ্বলতে থাকা হ্যারিকেনের সলতেটাও এইবার দপ করে নিভে যায়। এখন কড়াইতে বসানো জ্বলন্ত উনুনের ধিক ধিক আঁচটুকুতে হেসেলের ভেতরটা আর দেখাই যাচ্ছে না প্রায়। এতক্ষণে আরও একটা বিষয় খেয়াল করতে পেরেছেন সৌদামিনী। রান্নাঘরে তাণ্ডব করতে থাকা সনসনে হাওয়াখানার আঁচ বেশ গরম, যেন অদৃশ্য কোনো চিতার তাত হালকা আলকা অভিশাপের মতো আস্তে আস্তে জড়িয়ে ধরছে সৌদামিনীকে। সারা শরীরের লোম খাড়া হয়ে ওঠে সৌদামিনীর। মাথাটা ঘুরছে, পেটের ভিতর থেকে সব যেন গুলিয়ে উঠছে তার। এর উপর কোথা থেকে জানি এক বিচ্ছিরি পোড়া গন্ধ এসে ঝাপটা মারে সৌদামিনীর নাকে। এইবার দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে চিৎকার করে ওঠে সৌদামিনী। কে আছো? একটা পিদিম নিয়ে তাড়াতাড়ি হেসেলের দিকে তো একবার আসো। কিন্তু সৌদামিনীর সেই চিৎকার বাড়ির অন্য কেউ আদপেও শুনতে পেল বলে মনে হয় না, কারণ বেশ কতগুলো মুহূর্ত কেটে গেল বাড়ির কাউকে হেসেলের দিকে আসতে দেখা গেল না। এদিকে ভয়ে পেটের ভিতর থেকে কুকড়ে আসছে সৌদামিনীর। অচেনা আতঙ্কে হাত পা অবশ হয়ে আসছে। ঠিক তখনই সৌদামিনীর কানের খুব পাশ থেকে একটা মিলি গলা মিহি হিমেল স্বরে বলে ওঠে, পালাও পালাও এক্ষুনি এখান থেকে। তোমার এই পরিচিত হেসেলে এখন এখন শুধুই নরক নরক হয়ে উঠেছে হেসেল। পালাতে না পারলে নরকের আগুনে যে তোমাকেও পুড়ে মরতে হবে। দেখো দেখো পালাতে পারো কিনা। কে কে কথা কয়? সামনে আয় বলছি, সামনে আয়। কথাগুলো যখন সৌদামিনীর গলা থেকে বের হয় তখন নিজের কম্পমান স্বর ওনার নিজের কানে ভীষণ অপরিচিত লাগে। চিরকালের দজ্জাল মুখরা সৌদামিনী এ কোন অদেখা আতঙ্কে এমন মুহ্যমান হয়ে পড়েছেন। তবে এখন এসব ভাবার সময় নেই। সত্যি তাকে এখন হেসেল ছেড়ে পালাতে হবে। মেঝে ছেড়ে উঠে দাঁড়াতে গিয়ে কপালে কিসের যেন একটা ঠোক্কর খান সৌদামিনী। কিন্তু শুধু একবার নয়, বার দুই তিন একইভাবে কপালে মাথায় ঠোকা খাওয়ার পর সৌদামিনী বুঝতে পারেন যে ঝুলন্ত জিনিসটা বেশ ভারী, আর ওনার মাথায় ঠোকা খাওয়ার ফলে সেটা এখন দুলছে। অদেখা বিভীষিকার তাড়নায় থরথর করে কেঁপে ওঠেন তিনি। উনুনের অল্প আগুনের জ্যোতিটুকুকেই
সম্বল করে একবার মুখ তুলে উপরের দিকে তাকান সৌদামিনী। নিজের কপাল বরাবর মানুষের দুটো দুলতে থাকা পা দেখে শ্বাসটা গলার মধ্যে আটকে যায় ওনার। ভীষণ কম আলোতেও ওই ঝুলন্ত পা দুখানির গোছে জড়িয়ে থাকা রূপোর মালাগুলো চিনতে একটা মুহূর্ত সময় লাগে না সৌদামিনীর। বিজয়! শুষ্ক গলায় হয়তো এই প্রথমবারের মতোই নিজের মৃত পুত্রবধূর আসল নামখানা উচ্চারণ করেন সৌদামিনী। কারণ বিয়ে হয়ে ইস্তক ওই মেয়েকে মুখ পড়ি বা ওই জাতীয়ই সম্বোধন করতেই অভ্যস্ত ছিলেন তিনি। বিজয়ের শাড়ি পরা দেহখানি ঝুলছে হেসেলের ছাউনির একটা বাঁশ থেকে। ঘরের মধ্যে অবিরামভাবে বইতে থাকা সেই পাগলা বাতাসের দাপটে দেহটা অল্প অল্প দুলছে। বিজয়ের হাঁ করা মুখের একপাশে ঝুলে আছে তার জিভখানা, আর সেই জিভে মাঝে মধ্যেই ফোঁটা ফোঁটা রক্ত চুইয়ে পড়ছে উনুনে বসানো কড়াইয়ের তেলের উপর। বিজয়ের খোলা চোখগুলো স্থির হয়ে গেছে সৌদামিনীর মুখের উপর। মরা চোখের দৃষ্টি যে এমন তীব্র হতে পারে তা এতদিন জানা ছিল না সৌদামিনীর। হঠাৎই বিজয়ের মৃত মুখে সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করেন সৌদামিনী। বিজয়ের হা হয়ে থাকা ঠোঁট দুটি আস্তে আস্তে চওড়া হচ্ছে, যেন হা করে মুখ দিয়েই হাসছে মৃত মেয়েটা। আস্তে আস্তে সেই হাসি গাল চিরে ছড়িয়ে পড়ছে প্রায় বিজয়ের কান পর্যন্ত। মুখের মধ্যে সাজানো দুই পাটি দাঁত ঝকমক করে ওঠে ওই অল্প আলোতে। আজ সাজ গড়াতে না গড়াতে আকাশের কোণা জুড়ে কালো মেঘের ঘন ঘটা। অবশ্য বৈশাখের সন্ধ্যায় এমন কালবৈশাখী খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কালো মেঘের ফাঁকে চলকে ওঠা বিদ্যুতের আঁকিবুকি দেখতে দেখতে হাতে ধরা থেলো হুকোটায় তান দিচ্ছিলেন প্রৌঢ় বৃন্দাবন। আজ বেশ কয়েক মাস পরে তার ভিটেটায় একটু খুশির হাওয়া বইছে। না হলে গত শীতের এক রাতে বড় ছেলের বউটা পুকুর ঘাটে গিয়ে গলায় দড়ি দেওয়ার পর থেকে বাড়ির পরিবেশটা কেমন যেন গুমোট মেরে গিয়েছিল। সে গুমোট ভাব অবশ্য বউটার মরার দুঃখে নয়। সে বেটি মরলে না বাঁচলে তাই নিয়ে বিন্দুমাত্র বিচলিত ছিলেন না বৃন্দাবন। কিন্তু বউটা মরার পর থেকে সংসারের সব কাজ আবার নতুন করে নিজেকে করতে হচ্ছিল বলে দিবারাত্রি গিন্নির গজগজনি শুনতে শুনতে প্রাণ প্রায় ওষ্ঠাগত হয়ে যাচ্ছিল বৃন্দাবনে। তাছাড়া বৃন্দাবন গড়াইয়ের বড় ছেলে হারানের আবার স্বভাব দোষ আছে একটু আধটু। বউটা মরার পর থেকে ওই পাড়ার বিধু গোয়ালিনীর সাথে হারানের মেলামেশা মাত্রা একেবারেই লাগাম ছাড়া হয়ে গিয়েছিল। বৃন্দাবন তো চিন্তায় পড়ে গেছিল, এখন ছেলে যদি ওই 7 ঘাটে জল খাওয়া বিধবা গোয়ালিনীর মাথায় সিঁদুর দিয়ে ঘরে এনে তোলে তবে তো তার কেচ্ছার শেষ থাকবে না, সারা গায়ে ঢিঢি পড়ে যাবে। বাতাসে এলোমেলো হাওয়া উঠেছে, তবে ঝড় না, আমেজি চোখ জোড়া বুঝেই আসছিল বৃন্দাবনে। হঠাৎই ওনার দুই ভুরুর মাঝে একটা সূক্ষ্ম ভাঁজ খেলে যায়। এলোমেলো বাতাসটার সাথে কোথা থেকে যেন একটা পোড়া গন্ধ ভেসে আসছে। গন্ধটা অবশ্য অনেকক্ষণ ধরেই নাকে আসছিল, তবে এখন সেটার মাত্রাটা প্রকট হয়েছে। চামড়া পোড়ার চিমসে গন্ধ, ঠিক যেন শ্মশানের চিতার কোনো মোড়া পড়ছে। কিন্তু এমন বিচ্ছিরি গন্ধটা আসছে কোথা থেকে? ঘুমের আমেজ কাটিয়ে পরিষ্কার করে চোখ মেলেন প্রৌঢ় বৃন্দাবন। দাওয়ার সামনে ছড়ানো উঠোন, তার এক পাশে গোয়াল আর অন্যদিকে হেসেল। গিনি সৌদামিনী এখন হেসেলেই আছে, তা সেখানেই কিছু পড়ছে নাকি? গতিক ঠিক সুবিধা না বুঝে গলা তুলে একবার হাঁক ছাড়েন বৃন্দাবন। কয় গা শুনছ, হেসেলে কিছু ধরে গেল নাকি? বেশ কিছু মুহূর্ত কেটে যাওয়ার পরেও হেসেল থেকে কোনো সদুত্তর আসছে না দেখে এইবার চিন্তিত গলায় বৃন্দাবন বলে ওঠেন, ওরে ওরে খুকি, দেখ তো একবার তোর মা হেসেলে করছেটা কি। ডাকলাম তাও সাড়া দিল না যে। বৃন্দাবন গড়াইয়ের একমাত্র মেয়ে সরলা বাপের অদূরে দাওয়ায় আর এক প্রান্তে বসে নিজের পুতুলের জন্য জামা সেলাই করছিল। বাপের আদেশ পেয়ে সে অনিচ্ছা সত্ত্বেও হাতের কাজ ফেলে গা মুচড়ে উঠে দাঁড়ায়। তারপর একটা লণ্ঠন হাতে নিয়ে এগিয়ে যায়
হেসেলের দিকে। মেয়ের গমনের পথের দিকে তাকিয়ে হাতের হুকোটা সবেমাত্র মুখের কাছে এনেছেন, অমনি মেয়ের তীব্র আর্তচিৎকার সেখানে প্রায় ছিটকে পড়ে যায় বৃন্দাবনের হাত থেকে। হতচকিত হয়ে তিনি লক্ষ্য করে দেখেন সরলা হেসেলের দোরগোড়ায় দাঁড়িয়ে ভূতে পাওয়ার মানুষের মতো থরথর করে কাঁপছে আর গলা ফাটিয়ে চিৎকার করে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু তার কান্না জড়ানো গলায় উচ্চারণ করা একটা শব্দ বৃন্দাবন বুঝতে পারে না। তবে হেসেলে যে কিছু একটা ঘটেছে সেটা বুঝতে সময় লাগে না ওনার। তাড়াতাড়ি দাওয়া থেকে নেমে প্রায় দৌড়েই হেসেলে গিয়ে ঢোকে নুনে। হেসেলের ভিতরটা প্রায় অন্ধকার। মেয়ের কাঁপতে থাকা হাতের লণ্ঠনের আলোয় বৃন্দাবন দেখতে পান একটা হ্যারিকেন ভেঙে ছত্রাকার হয়ে আছে হেসেলের মেঝে জুড়ে, আর উনুনের উপর এক কড়াই ফুটন্ত তেলে নিজের মুখ চুবিয়ে বসে আছে সৌদামিনী। তার মুখটা তেলের ভিতর ডুবে আছে বলে ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু খোপা করা চুলগুলো পর্যন্ত পড়ে গিয়ে মাথার চামড়া গুটিয়ে সাদাটে করটি বের হয়ে এসেছে সৌদামিনীর। ফুটন্ত তেলের চামড়া পোড়ার গন্ধের সাথে মাটিতে ছড়িয়ে থাকা কেরোসিনের গন্ধ মিশে হেসেলের ভিতরটা একটা নারকীয় দুর্গন্ধে ভরে উঠেছে। বিস্ময় বিমূঢ় বৃন্দাবনের চোখের কোণা দিয়ে খেয়াল করলেন সরলা চিৎকার থামিয়ে ধপ করে মাটিতে পড়ল হেসেলের কপাটের কাছটায়। বোধহয় জ্ঞান হারালো মেয়েটা। জ্যৈষ্ঠ মাসের গুমুট গরমে প্রাণান্তকর অবস্থা। তার উপর সন্ধ্যা হতে না হতে ঘরে ঘটা করে ধুনোর ধোয়া দিয়েছে বিধু গোয়ালিনী। ভারী বাতাসে শ্বাস নেওয়া পর্যন্ত দুষ্কর হয়ে উঠেছে। মুখ বেজার করে বিধুর ছোট্ট মাটির ঘরের এক কোণায় পাতা তক্তাপোষের উপর চিত হয়ে শুয়ে আছে হারান। এমনিতেই মন মেজাজ ভালো নেই তার বাপ বৃন্দাবন বলেছিলেন যে আগামী আষাঢ়ের মধ্যেই পাশের গায়ের হরিহর নস্করের মেয়ে ফুলেশ্বরীর সাথে তার বিয়ে দেবেন, কিন্তু আচমকায় মাসখানেক আগে মাটা মারা গেলেন। ব্যাস, উনি বিয়ে ভণ্ডুল। কোথায় সে ভেবেছিল বড়লোক ঘরের মেয়েকে বিয়ে করে এনে রাজার হালে থাকবে, কিন্তু সে আর হলো কই। সবই হারানের মন্দ কপালের দায়। প্রথম বউটা দেখতে সুন্দর ছিল, কিন্তু ওই পর্যন্তই। ছলাকলায় সে বিধুর নখের যোগ্যও ছিল না। কেমন যেন রসকসীন একটা মেয়ে মানুষ ছিল বিজয়া। বিজয়ের কথা মনে আসতেই বিরক্তিতে মুখটা আর একটু কুঁচকে যায় হারানের। তারপর হয়তো বিরক্তি কাটাতেই পাশে ফিরে বিধুকে আর একটু কাছে টেনে নেয় সে। বিধুর মতো সুন্দরী এই গায়ে আর একটাও নেই, কিন্তু বেচারির কপাল বড়ই মন্দ। খুব কম বয়সে সে বিধবা হয়েছিল, কিন্তু নিজের অদৃশ্য নিয়ে হা হুতাশ করার মতো মেয়ে বিধু কোনো কালেই ছিল না। তার কপালের সিঁদুর মুছে যাওয়ার কিছুকালের মধ্যেই সে নিজেই তার স্বামীর গোয়ালের কারবারটাকে নিজের কাঁধে তুলে নিয়েছিল। বিধু এখন সকালে গায়ের বাড়ি বাড়ি দুধ দেয় আর রাত হলে বাবুদের মনোরঞ্জন করে, কিন্তু বিধুর মনে হয় আজ সোহাগে বিশেষ মন নেই। সে হারানের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আদরে গলায় বলে, এইভাবে আর কতদিন চলবে হারান বাবু? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে। বিধুর কথা শুনে ভুরু কুঁচকে যায় হারানের। একে আবার কি কথা দিয়েছে সে মনে করতে না পেরে জিজ্ঞেস করে, কি চাই? গলার হার নাকি হাতের বালা? অমনি ভুলে গেলে বলো? তোমরা পুরুষ মানুষগুলো দেখি সব একই রকমের, কথা দিয়ে বেমালুম ভুলে যাও। আহা, রাগ করছিস কেন? বল না কি চাই। আমি কি তোকে কিছু দিই না নাকি? হ্যাঁ, প্রথম বিয়েটা তো আমাকে লুকিয়েই সেরে নিয়েছিলে, তা সেবার না হয় আমি কিছু বলিনি, কিন্তু ওই বউ তো মরেছে, আর এখন তো তোমার মাও আর নেই। এইবার কিন্তু আমি আর কোনো অজুহাত শুনবো না। বিয়ে আমাকে করতেই হবে, আর যদি না করো তবে জেনে রেখো এই বিধু গোয়ালিনীর কপাটে কিন্তু তোমার জন্য খিল পড়ে যাবে আজীবনের জন্য। ঘরে বউ রেখে এখানে সোহাগ করা আর চলবে না তোমার। ঝাঁঝের সাথে কথাগুলো বলে বিধু গোয়ালিনী। মনে মনে শঙ্কিত হয় হারান। বিধুকে বিয়ে করার কথা সে আবার কবে বলল? আর বললেই বা কি, মন থেকে তো আর বলেনি। হারান তো ঠিক করেই রেখেছে, ফুলেশ্বরীকে বিয়ে করে সে পাকাপাকি ভাবে ঘর জামাই হয়ে যাবে নতুন শ্বশুর বাড়িতে।
কারণ তার হবু শ্বশুর হরিহর নস্করের তো আর কোনো ছেলে পুলে নেই। সুতরাং ওনার সেই বিপুল ব্যবসার ভবিষ্যৎ মালিক তো হারানই। তো হারান যখন এই গায়ে আর থাকবেই না, তখন এই বিধু গোয়ালিনীর কপাট বন্ধ রইল কিংবা খোলা, তাতে হারানের ভারী বইই গেল। কথাগুলো মনে আসতেই মনে একটা তাচ্ছিলের হাসি ফুটে উঠল তার। তারপর নরম গলায় বলে, আরে হ্যাঁ, মনে থাকবে না কেন, নিশ্চয়ই মনে আছে। তবে এই তো মা গত হলেন, আর কিছুদিন যেতে দে, তারপর তো সব ঠিক করাই আছে। মনে থাকে যেন। বিধুর কথায় কোনো উত্তর না দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে হারান। এদিন রাতে বিধুর ঘর থেকে বের হতে একটু দেরি হয়ে গেল হারানে। মনটা এখন বেশ ফুরফুর লাগছে তার। আর হবে নাই বা কেন, ফুলেশ্বরীর সাথে বিয়েটা হয়ে গেলেই তো সে রাজা। অবশ্য বিয়েটা যতদিন না হচ্ছে ততদিন এই গোয়ালিনীর ঘ্যান ঘ্যানে মুখটা সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। তারপর সে ঘর জামাই হয়ে পাশের গায়ে চলে যাবে। আর সেখানে তো আর মেয়ে মানুষের অভাব নেই। গুনগুন করে একটা গানের কলি ভাজতে ভাজতে বাড়ির পথে হাঁটছিল হারান। টনক নড়ে মেঘ ডাকার আওয়াজ কানে যেতে থমকে দাঁড়িয়ে মুখ তুলে আকাশের পানে তাকায় সে। ঘন মেঘের ভারে আকাশখানা যেন অনেকটাই নিচে নেমে এসেছে, আর সেখানে খেলে বেড়াচ্ছে অসংখ্য বিদ্যুৎ লতা। যেন সত্য ডিম ফোটা রাশি রাশি কেউটের বাচ্চা দাপাদাপি করে বেড়াচ্ছে গোটা আকাশ জুড়ে। ঝড় উঠবে মনে হয়। মনে মনে প্রমাদ গুণে হারান। তারপর তাড়াতাড়ি পা চালায় বাড়ির দিকে, কিন্তু শেষ রক্ষে হলো না। খ্যাপা দানবের পদস্থলনের ন্যায় হুড়মুড়িয়ে নেমে আসে বৃষ্টির সাথে পাগলা হাতির রসুনলের ন্যায় মত্ত বাতাস। এইবার প্রায় দৌড়াতে শুরু করে হারান, কিন্তু বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর তার পা জোড়া আপনা হতেই থেমে আসে। এই কোথায়? এটা তো একটা মাঠ, কিন্তু বিধুর ঘর থেকে তার বাসার পথে তো কোনো মাঠ নেই। তবে কি সে বেখেয়ালে ভুল পথ ধরল? কিন্তু এই দুর্যোগের মাঝে ফাঁকা মাঠে দাঁড়িয়ে থাকা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। অগত্যা সে তড়িঘড়ি করে একটা গাছের তলায় গিয়ে আশ্রয় নেয়। ভিজে সপসপে হয়ে গেছে তার সারাটা শরীর। হাত দিয়ে চোখ মুখে জল মুছে চোখ বুলিয়ে আশপাশটা বোঝার চেষ্টা করে হারায়, কিন্তু বৃষ্টির দাপট ততক্ষণে চারপাশ রীতিমতো ঝাপসা হয়ে গেছে। হঠাৎই ছলকে ওঠা এক ফালি বিদ্যুতের আলোয় গাছের পাশে পুকুরখানা দেখতে পায় হারান। আর সাথে সাথে একতলা বরফ যেন গড়িয়ে নামতে শুরু করে তার শির দ্বারা পেয়ে। পুকুরটাকে চিনতে পেরেছে হারান। ওটা তো তাল পুকুর। ওটা ধারের আম গাছটাতেই তো গলায় দড়ি দিয়েছিল বিজয়া। আর সেই আম গাছটার নিচেই এখন দাঁড়িয়ে আছে সে। কথাটা আত্মস্থ হতেই আতঙ্কে ছটফট করে ওঠে হারান। এই জায়গায় আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলে সে ভয়েই মারা যাবে। এক দৌড়ে বাড়ির দিকে এগোতে যায় হারান, কিন্তু এগোতে গিয়ে টের পায় তার পা জোড়া অবশ হয়ে এসেছে। মনে হচ্ছে কেউ যেন দুখণ্ড পাথর বেঁধে দিয়েছে তার দুটো পায়ে। আতঙ্কে চিৎকার করে ওঠে হারান, কিন্তু ঝড়ের তাণ্ডবে সে আওয়াজ হারানের গলা থেকে বের হলেও মিলিয়ে গেল। নিরুপায় হারান কোনো মতে নিজেকে সামলে চোখ বন্ধ করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। অমন জড় ভরতের ন্যায় যে কতক্ষণ দাঁড়িয়েছিল সে খেয়াল ছিল না হারানের। সম্মিত ফিরে মাথা তুলতে ভারী কিছু একটা ক্রমাগত স্পর্শ করছে তাকে। দোদুল্যমান কিছু একটা বারবার ঠেকছে তার মাথার উপরে। কিছুটা বিরক্ত হতেই হাত দিয়ে জিনিসটাকে সরিয়ে দিতে গিয়ে ভীষণভাবে চমকে যায় হারান। মুহূর্তকালের স্পর্শেই হারান টের পেয়েছে মাথার উপরে দোদুল্যমান জিনিসটা হচ্ছে একজোড়া পা। তীব্র আতঙ্কে জর্জরিত হারানের মনে হচ্ছে তার হৃৎপিণ্ডখানা হয়তো এক্ষুনি বুকের খাঁচার ভিতরে ফেটে চৌচির হয়ে যাবে। দাঁড়িয়ে থাকার ক্ষমতাটুকু ফুরিয়ে আসছে তার। আর ঠিক তখনই আবার এক বিদ্যুতের ঝলকানিতে এইবার বিজয়াকে দেখতে পায় হারান। আম গাছের ডাল থেকে ঝুলে আছে বিজয়া, তবে আজ সে ঝুলে আছে উল্টো হয়ে। কেউ যেন বিজয়ার পা দুটোকে দড়ি বেঁধে ঝুলিয়ে দিয়েছে তাকে গাছের ডাল থেকে। বিজয়ের মুখখানা এখন হারানের ঠিক মুখোমুখি।
ছড়িয়ে ছিটিয়ে থাকা একঢাল কেশরাশির ফাঁকে বিজয়ের মৃত্যু শীতল ভয়াবহ মুখটা আজ যেন আরো বিভৎস। সে বিস্ফারিত চোখ দুটো হারানের ঠিক চোখের উপর স্থির হয়ে আছে। বিজয়ের দেহটা আজ উল্টোভাবে ঝুলে আছে বলেই তার ভা হয়ে থাকা মুখ থেকে বেরিয়ে আসা জিভটা বিচ্ছিরিভাবে ঝুলে আছে তার কপালের মাঝ বরাবর পর্যন্ত। আর সেই জিভ থেকে গড়িয়ে আসা একটা শীর্ণ রক্তের ধারা গড়িয়ে পড়ছে মাটিতে। মাটিটা সিঁদুর রাঙা হয়ে গেছে যেন। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ার মুহূর্তে হারান দেখতে পায় বিজয়ের কপাল পর্যন্ত ঝুলতে থাকা জিভটা হঠাৎই একটা নারকীয় মন্ত্র বলে জীবন্ত হয়ে উঠেছে। আস্তে আস্তে সেটা বিষাক্ত সাপদের মতো এঁকে বেঁকে এগিয়ে আসছে, ঠিক যেন হারানের গলাটাকে লক্ষ্য করে। পরের দিন সকালে গোটা গ্রামে প্রায় এসে জড়ো হয়েছে তালপুকুরের ঘাটে। কারণ এমন মর্মান্তিক আর বীভৎস ঘটনা এর আগে কখনো ঘটেনি এই গ্রামে। আজ সকালেই গায়ের বেশ কয়েকটি বউ তাদের নিত্য নিয়মিত কাজ করতে পুকুর ঘাটে আসতে দেখতে পেয়েছিল পুকুরের টলটলে জলে হাত পা ছড়িয়ে ভাসছে বৃন্দাবন গড়াইয়ের বড় ছেলে হারানের মুন্ডহীন দেহখানা। আর তার মাথাটা খুব যত্ন করে বসিয়ে রাখা ছিল পুকুর পাড়ের পাশের দাঁড়ানো আম গাছটার তলায়, যেটা মাসখানেক আগেই গলায় দড়ি দিয়ে মরেছিল হারানেরই বউটা। দিনু চণ্ডাল জলে নেমে হারানের দেহখানা টেনে ঘাটের উপর শুইয়ে দিয়ে মোড়ল রামেশ্বর ঘোষালের উদ্দেশ্যে বলল, কথা বুঝলেন, এ কোনো চোর ডাকাতের কাজ নয় গো। মোড়ল মশাই এতক্ষণ ভয়ার্ত চোখে হারানের গলা কাটা দেহটার দিকেই তাকিয়েছিলেন। দিনুর ডাকে ওনার সম্মিত ফেরে কয়েকবার ঢোক গিলে নিজেকে সংযত করার আপ্রাণ চেষ্টা করে শুকনো গলায় উনি জবাব দেন, কেন রে, তোর এমনটা মনে হচ্ছে কেন? দিনু চণ্ডাল ততক্ষণে হারানের দেহখানা পাশে হাঁটু মুড়ে বসে সেটার মস্তকহীন গলার কাজটা খুব মনোযোগ দিয়ে দেখছিল। সেদিক থেকে মুখ না ফিরিয়ে দিনু বলে, কথা, কোনো মানুষ যদি এর গলাটা কাটতো তবে হয় খাঁড়া অথবা রামদা দিয়ে এক কোপে কেটে ফেলতো, কিন্তু এর গলার চোটটা ঠিক তেমনটা নয় গো। এই ব্যাটার গলাটা মনে হয় কেউ 2 হাত দিয়ে উপড়ে নিয়েছে। দিনু চণ্ডালরা এই গ্রামে বংশ পরম্পরায় মৃতদেহ সৎকারের কাজ করে আসছে বহুকাল ধরে। বহু ধরনের মৃত শরীর দেখতে তার চোখ দুটো বেশ ভালোই অভিজ্ঞ। সুতরাং দিনুর চোখ যে ভুল করেনি সেটা মোড়ল মশাই ভালোভাবেই বুঝতে পারলেন। তবুও কতকটা জোর করে গলায় অবিশ্বাস মিশিয়ে ঘোষাল মশাই বললেন, বলছিস কি দিনু, 2 হাত দিয়ে কারোর মাথা উপড়ে নিয়ে ধর থেকে আলাদা করে দেওয়া কি মুখের কথা নাকি? কোনো মানুষের গায়ে কি এমন দানর মতো শক্তি থাকতে পারে? দানর কথা বলতে পারবো না কর্তা, তবে কোনো মানুষের শরীর যে এমন ক্ষমতা থাকতে পারে না এ কথা আমি হলফ করে বলতে পারি। আমার কিন্তু ব্যাপারটা সুবিধার লাগছে না গো কর্তা। চিন্তিত গলায় জবাব দেন দিনু চণ্ডাল। তার কথা শুনে মুহূর্তের মধ্যেই পুকুরের ঘাটে উপস্থিত প্রত্যেকটা মানুষের চোখ মুখ যেন অদেখা বিপদের নীলচে প্রলেপ থাবা দিয়ে যায়। সকলেরই প্রায় বাক্য শূন্য। এই সময়ে ভিড়ের ভেতর থেকে গ্রামের শিব মন্দিরের পুরোহিত বৃদ্ধ হরেকৃষ্ণ ভট্টাচার্য মশাই এগিয়ে এসে দাঁড়ান মোড়ল রামেশ্বর ঘোষালের পাশে। তারপর শ্লেষা বসা ঘর ঘরে গলায় বললেন, আমি কিন্তু বুঝতে পারছি হ্যাঁ এইসব কেন হচ্ছে। মোড়ল মশাই, আপনি খেয়াল করে দেখুন, এই হারানের বউটা গত শীতে ওই আম গাছটায় গলায় দড়ি দিয়ে মরে। তারপর থেকেই এইসব অঘটন শুরু হয়েছে বৃন্দাবনের পরিবারে। প্রথমে ওর গিন্নির অপঘাতে মরণ হলো, আর এখন এই ছেলের। আমি বলছি বৃন্দাবন, তুমি যত শিগগিরই সম্ভব ওই বউটার পিণ্ডদানের ব্যবস্থা করো, নচেত ও কিন্তু আরো মানুষ মারবে। ওই মেয়ে অপঘাতে মরে প্রেতজনি প্রাপ্ত হয়েছে, মানুষ খেকো পিশাচিনী হয়ে উঠেছে। সদ্য পুত্রহারা বৃন্দাবন এতক্ষণ মুহ্যমান হয়ে
পুকুরের ঘাটে শোয়ানো হারানের বিকৃত দেহটার পাশে বসেছিলেন। কিন্তু এইবার পুরোহিত মশের কথা শুনে বেশ বিরক্তি গলাতেই বলে উঠলেন, ওই মেয়ের শ্রাদ্ধ শান্তির কাজ তো আপনি করেছিলেন পুরোহিত মশাই। আশা করি যথাযথভাবেই করেছিলেন। দান সামগ্রীও তো যথেষ্ট নিয়েছিলেন। তবে এখন আবার এমন পিণ্ডদানের কথা আসছে কেন? পুত্রহারা শোকগ্রস্ত এই বাপের কাছ থেকে এমন সরাসরি আক্রমণ মনে হয় আশা করেনি পুরোহিত মশাই। হারানের বোন তথা বৃন্দাবন গড়াইয়ের একমাত্র কন্যা সরলাও আজ বাপের সাথে এসেছে তালপুকুরের ঘাটে। সে নেহাতি শিশু, সবেমাত্র 8 পের হয়ে 9-এ পড়েছে। গত কয়েক মাস ধরে তার পরিবারের উপর দিয়ে যে কি আঘাত বয়ে চলেছে সেই বিষয়ে তার বিশেষ কোনো ধারণাও নেই। সে কেবল জানে তার বৌদিদি আর মা মরে গেছে। বৌদিদি মরে যাওয়ার পর সরলার বিশেষ কোনো কষ্ট হয়নি, কারণ বৌদিদির বিয়ে হয়ে ইস্তক সে তার মায়ের মুখে শুনত বৌদিদি নাকি অলক্ষী। মা তো কেবলই বকত বৌদিদিকে, মাঝে মধ্যে মারত। সরলা বৌদিদিকে ভালো লাগতো না। বৌদিদি কি সুন্দর ছিল, ফর্সা ধপধপে, আর সে কালো। বৌদিদির মতো মাথায় চুলও ছিল না তার। মনে মনে বেশ হিংসেই হতো বৌদিদিকে। মাঝে মধ্যেই চুরি করে এটা সেটা খেয়ে নিয়ে বৌদিদির উপর দোষটা চাপিয়ে দিত সরলা। তারপর মা যখন চুলের মুঠি ধরে বৌদিদিকে মারত, তখন আড়ালে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসত সে। তার ভারী মজা লাগতো সেই সময়। কিন্তু মা মরে যাওয়ার পর থেকে অবশ্য সরলার মনে বেশ কষ্ট হয়েছিল কিছুদিন। তারপর তার বিধবা পিসি তাদের বাড়িতে থাকতে আসার পর ধীরে ধীরে মায়ের অভাব অনেকটাই মুছে গেছিল সরলার। আর এখন তো সে পিসির হাতের মোয়া নাড়ু খেয়ে দিব্যি ভালোই আছে। কিন্তু আজ আবার সে শুনছে তার বড় দাদাও নাকি মরে গেছে। অবশ্য বড় দাদার সাথে সরলার খুব একটা ভাব হতো না। দাদা তো তার সাথে কথাই বলতো না। তাছাড়া দাদা বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকতো। তাই আজ দাদাও মরে গেছে শুনে সরলার তেমন কিছুই মনে হয়নি। তবুও বাবার পিছু পিছু সে এসেছিল এই পুকুর ঘাটে। কিন্তু এখন এখানে এসে বড়দের কথাবার্তা আর একটুও ভালো লাগছে না তার। আর দাদার ওই মুন্ড ছাড়া মরাটার দিকে তাকালেও বুকের ভেতরটা ভয়ে যেন খামচে উঠছে তার। অগত্যা সরলা ভিড় থেকে আলগা হয়ে পুকুরের দিকে এগিয়ে আসে। কাল রাতে ঝড়ের কারণে পুকুরের পাড়টা কাদা কাদা হয়ে আছে। সে কাদামাটি মারিয়েই আনমনে হাঁটছিল সরলা। হঠাৎই অল্প দূরে কাদার ভিতর কি যেন একটা চকচক করছে দেখতে পায় সে। পুকুরের ধার বরাবর একটা বুনো তুলসীর ছোপ, আর ঠিক সেই ছোপটার সামনে কাদা জলে একটা রূপোর মল পড়ে আছে। সেই মলটাই রোদ্দুর লেগে চকচক করছিল। মলটাকে দেখেই চিনতে পারে সরলা, এটা তো বৌদিদির মল। সবসময় এগুলো পায়ে পড়ে থাকতো বৌদিদি। মলগুলো ভারী পছন্দ ছিল সরলা, কিন্তু কখনো সাহস করে চেয়ে উঠতে পারেনি। সেই মলজোড়াই একটা আজ এখানে পড়ে আছে দেখে মনে মনে বেশ খুশি হলো সরলা। হোক না একটা মল, তবু ওটাই সে আজ বাড়ি নিয়ে যাবে। নিচু হয়ে সবে মাত্র মলটা কুড়ুতে যাবে সরলা, ঠিক তখনই পিসির ডাক শুনতে পায় সে। অগত্যা তখনকার মতো মলটা সেখানে ফেলে রেখে তাড়াতাড়ি আবার ভিড়ে এসে দাঁড়ায় সে। ওদিকে তখন হারানের মৃতদেহটাকে পাটের বস্তায় মুড়ে শ্মশানে নিয়ে যাওয়ার প্রস্তুতি করছে দিনুচণ্ডা। হাপুস নয়নে কাঁদছে হারানের পিসি বিমলা। এই সময় মোড়ল ঘোষাল মশাই বৃন্দাবন গড়াইয়ের কাছে গিয়ে শান্ত গলায় বলল, দেখো বৃন্দাবন, আমি বলি কি, তুমি বরং একটাবার পুরোহিত মশাইয়ের কথাটা বিবেচনা করে দেখো। এটা তো ঠিকই যে তোমার পুত্রবধূর মৃত্যুর পর থেকেই তোমার পরিবারের উপর শনি নেমে এসেছে। না হলে সুস্থ স্বাভাবিক বৌঠান হঠাৎ করে রান্না করতে করতে অমন ভয়ানকভাবে মারা যান কখনো? তারপর এই হারানের কথাই দেখো, জলজান্ত জোয়ান ছেলেটাকে এমন ভয়ানকভাবে ঘাড় মোটকে কেই বা মারবে বলো? এখন তো আমারও মনে হচ্ছে যে এটা পিশাচের কাজ, আর সে পিশাচ তোমার ওই বউ ছাড়া আর কেউ নয়। এখন যদি পিশাচির নজর তোমার পরিবার থেকে সরে গাঁয়ের অন্যান্য ঘরের উপর পড়ে, তবে তো আর সর্বনাশের শেষ থাকবে না। গোটা গ্রাম তো উজাড় হয়ে যাবে। তার চেয়ে তুমি বরং একটা পিণ্ডদান করেই দাও।
বৃন্দাবন করায় অবশ্য মোড়ল মাসের কথায় বিশেষ কান করলেন বলে মনে হলো না। ভিজে চোখে নিজের ছেলের মৃতদেহর দিকে এক দৃষ্টে তাকিয়ে পাথরের মতো বসে রইলেন তিনি। মোড়ল মশাই নিজের কথার জবাব না পেয়ে আর কথা বাড়ালেন না। এরপর দিনু চণ্ডাল হারানের মৃতদেহ নিয়ে শ্মশান অভিমুখে যাত্রা করলে পুকুর পাড়ের ভিড়টা হালকা হতে শুরু করে। বৃন্দাবনের ছেলের বউটা এখানে গলায় দড়ি দেওয়ার পর থেকেই গ্রামের বউঝিরা আর এই পুকুর ঘাটে আসতে সাহস করত না। আর আজ এই ঘটনা ঘটে যাওয়ার পরে গ্রামের পুরুষদের মধ্যেও এই পুকুর ঘাটে আর একা একা থাকার সাহস নেই। সুতরাং গ্রামের সকলেই যে যার বাড়ির দিকে হাঁটা লাগানোকে সমীচীন বলে বিবেচনা করল। ভিড়ের ভিতরে পিসির পিছু পিছু সরলাও বাড়ির দিকে হাঁটা দিয়েছিল। হঠাৎই তার মনে পড়ে যায় বউ দিদির সেই মলটার কথা। সেটা তো পুকুর পাড়েই রয়ে গেছে, কিন্তু ওই মলটা সরলার ভারী পছন্দের। চারপাশে একবার সতর্ক নজর জ্বালিয়ে নিয়ে সন্তর্পণে ভিড় থেকে আলগা হয়ে এক দৌড়ে পুকুর পাড়ে এসে দাঁড়ায় সরলা। তালপুকুরের ধারটা এখন একেবারে শুনশান। অন্যান্য দিনের মতো ঘর গৃহস্থলীর কাজ নিয়ে কেউ আজ আর পুকুর ঘাটে ভিড় করে নেই। গভীর তালপুকুরের কালো জল এখন কাঁচের মতো স্থির। সরলা পুকুরের ধার বরাবর যেন বন তুলসীর ঝোপের দিকে পা চালায়, কিন্তু ঝোপের কাছে গিয়ে ভীষণ অবাক হয়ে যায় সরলা। মলটা তো আর এখানে নেই, এখানেই তো পড়েছিল ওটা, তবে গেল কোথায়? হতাশ চোখে আশেপাশে তাকায় সরলা। ঠিক তখনই পায়ের ছাপগুলোর দিকে চোখ যায় তার। ওই বন তুলসীটা ঝোপের ধার থেকে মাটি ঢালু হয়ে পুকুর পাড়ে গিয়ে মিশেছে। সেই ঢালু জমি বরাবর অনেকগুলো টাটকা পায়ের ছাপ ছড়িয়ে আছে, যেন কেউ এইমাত্র বন তুলসী ঝোপের ধার থেকে কাদা মাটি পাড়িয়ে পুকুরে গিয়ে নেমেছে, কিন্তু আর উঠে আসেনি। সেদিন রাতেই পিসি বিমলার পায়ে শুয়ে ঘুমিয়েছিল শিশু সরলা। হঠাৎই কপালে ভিজে ভিজে কিছু একটা স্পর্শ পেয়ে ঘুমটা ভেঙে যায় তার। ঘুমের ঘোরে প্রথমটা সরলার মনে হয়েছিল যেন তার মা এসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু পরক্ষণেই তার স্মরণে আসে মা তো অনেকদিন হয়েছে মারা গেছে, তবে মা কেমন করে এসে তার মাথায় হাত বোলাবে? কথাটা মনে আসতেই তার ঘুমের রেশ পুরোপুরি কেটে যায়। ভয়ে ভয়ে উঠে বসে বিছানার উপর। ঘরের কোণে একটা হ্যারিকেন টিম টিম করে চলছে। সেই মৃদু আলোতে ঘরটা ভালো করে দেখে সরলা। না, ঘরে তো সে আর পিসি ছাড়া আর কেউ নেই। তাছাড়া পিসি তো এখন অঘরে ঘুমাচ্ছে, তবে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল কে? আনমনে নিজের কপালে একবার হাত দেয় সরলা। তার ছোট্ট কপালখানা ভিজে সপ সপ করছে, যেন কেউ এইমাত্র ভিজে হাত রেখেছিল মেয়েটার কপালে। নিজের হাতের উল্টো পিঠ দিয়ে কপালটা মুছে নিয়ে সরলা বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। আর ঠিক তখনই ঘরের বাইরে যেন হালকা ঝুমঝুম একটা শব্দ কানে আসে সরলার। কেউ যেন পায়ে মল পড়ে হাঁটছে, কিন্তু এই বাড়িতে তো সে ছাড়া আর কেউ মল পড়ে না। বৌদিদি অবশ্য পড়তো, কিন্তু সে তো কবেই মারা গেছে। তবে অদম্য কৌতূহল নিয়ে ঘরের কপাট খুলে বাইরের দাওয়াতে এসে দাঁড়ায় সরলা। দাওয়ার সামনে খোলা উঠোনের উপর মেঘে ঢাকা চাঁদের মরা ম্লান জ্যোৎস্না চিতার ছায়ের মতো বিছিয়ে আছে। আগ্রহী চোখে উঠোনের দিকে তাকিয়েই থাকে সরলা। মলের শব্দটা তো উঠোনের দিক থেকেই আসছিল, কিন্তু এখন তো সেখানে কেউ নেই। তবে কি সে ঘুমের ঘরে ভুল শুনছিল? কিন্তু তার কপালে তবে কে হাত বুলাচ্ছিল? সরলা যখন নিজের ঘরের সামনে দাঁড়িয়ে এইসব আকাশ পাতাল ভাবছিল, ঠিক তখনই সেই ঝুমঝুম শব্দটা আবার শুনতে পায়। এইবার কিন্তু আর ভুল শোনেনি সে। শব্দটা আসছে তার বাবার ঘর থেকে। অন্ধকারের মধ্যেই সেই দিকে তাকায় সরলা, কিন্তু কাউকে দেখতে পায় না। তার যে একটু একটু ভয় করছে না তা নয়, কিন্তু কৌতূহল হচ্ছে বেশি।
এইবার সে একটু গলা তুলে জিজ্ঞেস করে, কে গো, কে আছো ওদিকে? সরলার প্রশ্নের একটা জবাব ভেসে আসে পরক্ষণে। কেউ যেন খিলখিল করে হাসছে। চাপা হলেও সেই হাসির আওয়াজ স্পষ্টভাবে শুনতে পাচ্ছে সরলা। এইবার আর নিজেকে আটকে রাখতে পারে না সরলা। আদম্য আগ্রহ নিয়ে সে পায়ে পায়ে এগোতে শুরু করে বাবার ঘরের দিকে। অন্যান্য দিনে তাদের বাড়ির এই টানা দাওয়াতে দু একটা পিদিম জ্বলে রাতভর, কিন্তু আজ জ্বলছে না। হয়তো পিসিমা আজ পিদিম জ্বালাতেই ভুলে গেছে। অন্ধকারের মধ্যেই এগোতে থাকে সরলা। হাঁটতে হাঁটতে সে খেয়াল করে কে যেন একটা তার বাবার ঘরের সামনে দিয়ে দাওয়াত থেকে উঠোনে নামছে। মানুষটাকে ভালোভাবে দেখা যাচ্ছে না, কেমন একটা ছায়া ছায়া শরীর তার, যেন গাঢ় অন্ধকার দিয়ে তৈরি একটা মানুষ। কিন্তু মনুষ্য মূর্তিটাকে সরলা স্পষ্টভাবে দেখতে না পেলেও মলের ঝুমঝুম শব্দটা যে ওই মূর্তিটার পা থেকেই আসছে সেটা সে বুঝতে পারছে। সরলাও এইবার প্রায় দৌড়ে এগিয়ে যেতে চায় সেই দিকে। আর তখনই কিসের সাথে যেন সজোরে একটা ধাক্কা খেয়ে দাওয়ার উপরেই ছিটকে পড়ে সে। আচমকা পড়ে যাওয়ার ফলে হাতে আর হাঁটুতে বেশ জোরেই আঘাত পায় সে। বেশ কষ্ট করে দাওয়ার উপর উঠে বসার সাথে সাথে নিজের বাবাকে দেখতে পায় সরলা। কিন্তু এই কি, বাবার এই অবস্থা কে করেছে? এক ফালি মেঘ সরে গিয়ে চাঁদের এক ঝলক আলো এসে পড়ছে বৃন্দাবন গড়াইয়ের শরীরের উপর। কে যেন তাকে পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে দিয়েছে দাওয়ার চাল থেকে। প্রৌঢ়র দুটো হাত দুই দিকে ছড়িয়ে আছে কাঁধ বরাবর। বৃন্দাবনের চোখ দুটো বিস্ফারিত, কিন্তু চোখের মনি নেই। যেন কোনো অশরীরী এক অলৌকিক জাদু বলে বৃন্দাবন গড়াইয়ের চোখ দুটো থেকে মনি দুটো তুলে নিয়েছে কেউ। প্রৌঢ়র হা হয়ে থাকা মুখের ভিতর থেকে জমাট বেঁধে আছে নরকীয় অন্ধকার। সরলার সাথে সজোরে ধাক্কা খাওয়ার জন্যই হয়তো এখন অল্প অল্প দুলছে বৃন্দাবন। দুলনির কারণে সেই বিভৎস মুখটা একবার এগিয়ে আসছে মাটিতে পড়ে থাকা সরলার খুব কাছে, আবার একবার পিছিয়ে যাচ্ছে। বাবা গো! ভয়ে আর্তনাদ করে উঠে এক লাফে দাওয়ার উপর থেকে উঠোনে ছিটকে সরে যায় সরলা। তারপর দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে শুরু করে। ঠিক তখনই উঠোনের কোনায় কুয়োটার দিকে নজর পড়ে তার। একটু আগে দেখা সেই ছায়া ছায়া মূর্তিটা আবার দেখতে পায় সরলা। মূর্তিটা যেন একগুচ্ছ ধোয়ার কুণ্ডুলির মতো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে কুয়োটার ভিতরে। দৌড় থামিয়ে সেই দিকে তাকিয়ে থাকে সরলা। ভয়ে তার হৃৎপিণ্ডটা বুকের ভিতর ভীষণভাবে লাফালাফি করছে, যেন আর একটু হলে বের হয়ে আসবে মুখ দিয়ে। সরলা চাইছে এক ছুটে পিসিমার কাছে চলে যেতে, কিন্তু পারছে না। তার পা দুটো যেন নিজে নিজে এগিয়ে চলছে ওই কুয়োটার দিকে। কুয়োটার সামনে গিয়ে দাঁড়ায় সরলা। তারপর বুকের ভিতর যতটুকু সাহস অবশিষ্ট ছিল সেটাকে সম্বল করে আস্তে আস্তে কুয়োটার দিকে উকি দেয়। চাঁদের ঘোলাটে আলো গভীর কুয়োটার ভিতরে রহস্যের মায়াজাল বুনেছে। প্রথমটা কুয়োর ভিতরে কিছুই দেখতে পায় না সে। সামনের দিকে অল্প ঝুঁকে পড়ে কুয়োটার ভিতরটা আরো ভালোভাবে দেখার চেষ্টা করে সরলা। আর এইবার সে দেখতে পায় তার বৌদিদিকে। একটা বিরাট জলজ সরীসৃপের মতো বৌদিদি কুয়োর দেওয়াল ঝুলে আছে। কিন্তু ওটা কি সত্যি তার বৌদিদি? এমন বিভৎস, এমন ভয়ঙ্কর! আর্তনাদ করে কেঁদে ফেলে সরলা। বৌদিদি! সরলা স্পষ্ট দেখতে পায় বৌদিদি তার দিকে তাকিয়ে হাসছে। শব্দহীন সেই হাসি ঝরে পড়ছে হিংস্র জিঘাংসা। হাসতে হাসতে একটা হাত আস্তে আস্তে সরলার দিকে এগিয়ে যায় বৌদিদির। সরলা স্পষ্ট দেখতে পাচ্ছে কালো পিচ্ছিল একটা ভয়াল দর্শন হাত ক্রমেই এগিয়ে আসছে তার দিকে। যেন হাতের আঙুলগুলো জায়গায় কিলবিল করছে 5টা সাপ। সরলা কিছু বুঝে ওঠার আগেই সেই 5টা সাপের নির্মম ছোপল আছড়ে পড়ে সরলার কচি মাথাটার উপর। পরদিন সকালে গ্রামে প্রতিটা মানুষেরই ঘুম ভাঙে বৃন্দাবন গড়াইয়ের বনের বুক ফাটা হাহাকার শুনে। পরিমরি হয়ে গ্রামবাসীরা সেখানে পৌঁছে দেখে
আরও একটা মর্মান্তিক দৃশ্য। কে যেন প্রৌঢ় বৃন্দাবন গড়াইকে হত্যা করে তার দেহখানা বাড়ির দাওয়াতে উল্টো করে ঝুলিয়ে দিয়েছে, আর তার মেয়ে সরলার দেহটা পড়েছিল উঠোনের পাশে কুয়োর তলায়। কেউ যেন ভীষণ আক্রোশে খুবলে উপড়ে নিয়েছে কচি মেয়েটার চোখ দুটোকে। সেই দিনের পর থেকে বৃন্দাবন গড়াইয়ের বসত বাটিখানা আজও শূন্য অবস্থায় পড়ে আছে। গ্রামের কোনো মানুষ ভুলেও সেই বাড়ির দিকে যায় না। তবে বাড়িটা কি সত্যি খালি? না মনে হয়, কারণ বাড়িতে রাতে কান পাতলে আজও ওই বাড়ির ভিতর থেকে ভেসে আসে হালকা ধাতব ঝুমঝুম আওয়াজ। কেউ যেন পায়ের উপর মল পড়ে হেঁটে বেড়াচ্ছে অন্ধকারে ডুবে থাকা এই অভিশপ্ত বাড়িটার আনাজ কানাজ দিয়ে। শুনছিলেন লেখিকা অনন্যা দেবরায়ের কলমে গ্রাম বাংলার ভয়ের গল্প ঝড়ের রাতে আম বাগানে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার ছিলাম আমি দীপেন্দু দাস। কেমন লাগলো আপনাদের আমাদের এই আজকের গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, যাতে নতুন নতুন গল্প আসলে আপনি তার আপডেটটা পেতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে রাখুন আপনাদের এই চ্যানেলটিকে।